বলছি, আপনার পাওয়ারের কথা শুনে যাকে বলে খুব ভয়। রাত প্রায় 2টো, জায়গাটা আমার, লোকগুলো আমার, সব, তাও ভয় পাচ্ছি। আনান মুচকি হেসে পুনরায় বলল, এই মুহূর্তে মেরে ফেললে কেউ টের পাবে না। তাছাড়া আমি কোনো এমপি মন্ত্রী নই, আমার কোনো নির্দিষ্ট দায়রা নেই, কেউ আমার জবাবদিহি চাইবে না, এমনকি জিজ্ঞেস করার সুযোগ সময় কোনোটাই পাবে না, তাও ভয় পাচ্ছি। ভয় দেখাচ্ছ? তুমি কি ভেবেছিলে এখানে একা আসবো, তাও কোনো কিছু ঠিক না করায়? মন্ত্রী সাহেব হাত ঘড়ি দেখিয়ে বলল, অলরেডি আমার টিম আপনাকে ট্রেস করছে। মোবাইল দেখিয়ে বলল, তাছাড়া সর্বক্ষণ একজন আমার সাথে লাইনে আছে। আনান হাই তুলে কাউচে হেলান দিয়ে বসলো, খুব আরাম করে বলল, আপনার এইসব ট্রেস ভিলার 2 কিলোমিটার আগ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া যাকে আপনার লোক বলছেন সে আমার লোক। এখন আপনি বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? মন্ত্রী সাহেবের চেহারা রং উড়ে গেছে, ঘামে কপাল চিকচিক করছে। ফোন আনলক করেছে ঠিকই, তবে সে সবকিছুই আপনা আপনি চলছে। সো সরি, আনফরচুনেটলি ওটা হ্যাক হয়েছে। মন্ত্রী সাহেব রাগে টেবিলে হাত থাবড়ে বলল। মুহূর্তেই পুরো রুমের লাইট অন হলো। আনান মাস্ক খুলে সোজা হয়ে বসলো, কথা সুর পাল্টে খুব নম্র গলায় সালাম দিয়ে বলল, হার্টের অবস্থা এখন কেমন? প্লিজ উত্তেজিত হবেন না, ওটা আপনার হার্ট নিতে পারবে না। মন্ত্রী সাহেব স্তব্ধ চোখে তাকিয়ে আছে। চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তার মানতে কষ্ট হচ্ছে। হতভম্ব চেহারায় তাকিয়ে আছে। হাসলো আনান, বলল, এত বছরে এই প্রথম নিজেকে মারার জন্য ডিল করছি, মজা লাগছে খুব। শাহেদ এগিয়ে এসে বলল, ইয়েস স্যার। মন্ত্রী সাহেবের কবরে দেওয়ার জন্য ফুল তোরা রেডি করো, ফুল যেন তাজা হয়। ভুলে যেও না, উনি আমার বিগ সাপোর্টার। এমপি নই তো কি হয়েছে, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। ওকে স্যার। জুনায়েদ। এগিয়ে এলো জুনায়েদ। আমার হসপিটালের সামনে মন্ত্রী সাহেবের শোকে বড় করে ব্যানার টানানোর ব্যবস্থা করো। হসপিটালের সবার জন্য কালো ব্যাচ রেডি করো। নাবিদ এগিয়ে এলো। ইয়েস স্যার। আমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে মন্ত্রী সাহেবের জন্য হৃদয় বিদারক পোস্ট করবে। পুরো 1 মাস তার শোকের পোস্ট হবে। এর মধ্যে তার খুনিকে খোঁজার জন্য জোর দাবি জানানোর কথা ভুলবে না। ওকে স্যার। মন্ত্রী সাহেবের চোখ মুখ লাল হয়ে গেছে, তিনি কাঁপছেন। আনন্দ আঙ্গুলের স্ক্যান ঘুরিয়ে মৃদু হাসলো। বুঝলেন মন্ত্রী সাহেব, ডাক্তার যখন এই জিনিসটা হাতে নেয় তখন তা একজন মানুষের জীবন রক্ষার্থে, কিন্তু আপনি এই জিনিসটাকে মানুষ মারার অস্ত্র বানিয়ে ফেলেছেন। যেহেতু আমি একজন ডাক্তার, এখন বলুন তো আমার হাতে কেমন লাগছে? ভোরের আলো ফুটতে না ফুটতে মোবাইলটা নিজের সর্বশক্তি দিয়ে বাঁচতে লাগলো। তোর বিরক্ত হয়ে চোখ খুলে আনানের হাতের বাঁধন আলগা করতে না পেরে কামড় বসিয়ে দেয়। ব্যথায় চেঁচিয়ে উঠল আনান। তোর বিরক্তে মুখ করে মোবাইলখানা হাতড়ে নেয়। 2বার বেজে বন্ধ হলো, এখন আবার বাজছে। কামড়ের জায়গায় হাত বোলাতে বোলাতে দূরের দিকে তাকিয়ে আছে আনান। এই মেয়ে তার হাতে গোটা কয়েক দাঁত বসিয়ে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। দিব্যি মোবাইল নিয়ে বসে আছে। কল রিসিভ করতে হাউমাউ করে কেঁদে উঠল স্টেলা। তোর চোখ মুখ কুচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। বইয়ের চেহারার ধরন দেখে হাত থেকে মোবাইল নিয়ে স্পিকার অন করলো। মনে হচ্ছে স্টেলা বুক থাবড়ে কাঁদছে। আনান ঘাবড়ে গেল। তোর আগের মতোই বসে আছে, তার চোখে এখনো ঘুম। সে বসে বসে ঝিমোচ্ছে। আনান কিছু বলতে নিবে তার আগে তুর বলে উঠে, কতক্ষণ লাগবে? 10, 5 নাকি 2? আনান ভ্রুজোড়া গুটিয়ে নিল। 10, 5, 2 এইসব কি? স্টেলা কান্নারত গলায় বলল, 2। চমকালো আনান। তোর চোখ ডলতে ডলতে বলে, স্টিলের বাচ্চা, তোর জন্য আমার তুর মহল ডুবলে খবর আছে। বন্ধ কর, কি হয়েছে সেটা বল, নয়তো রাখছি। পাশ থেকে ক্যাথিরে বলল, কাল সন্ধ্যা থেকে এইভাবেই আছে, শুধু কাছে। ব্যাপার তেমন জটিল না, তবে ছেঁড়া তার আওলা মাথা নিয়ে সমস্যা। জীবনে অনেক কঠিন অঙ্ক দেখেছে, সমাধান করেছে, কিন্তু আজ এদের কথা শুনে আনানের নিজের মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। তাও বেশ আগ্রহ নিয়ে কথাগুলো শুনছে। তুই বসে কি করছিস? চোখ ঝালাই করে দে, পানি লিক হবে না। ক্যাথি হা হুতাশ করে বলল, মাননীয় ডক্টর উর্ফে আপনার বরের বিশ্বাসযোগ্য ব্যক্তি স্টিভ কাল সন্ধ্যায় তার পরিবার নিয়ে এসেছে। স্ট্রেলাকে তাদের খুব পছন্দ হয়েছে। তারা বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে। গুনে গুনে 15 দিন পর তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে।
কিন্তু ম্যাডাম রাজি না। আবার সেটা তার বাপজানকে বলতেও পারছে না। কাল সন্ধ্যায় পুরো রুমে গড়াগড়ি দিয়ে কেঁদেছে, এখন বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ফিক করে হেসে উঠল আনান। তোর চোখ পাকায়। বউ খেয়ে পেয়েছে, তাই ভদ্র ছেলের মতো মুখে হাত চেপে ধরে আছে। ফোন লাউড স্পিকারে দে, আমি কথা বলছি। অলরেডি লাউড স্পিকারে আছে, তুই বল। স্টেলা মেরি জান, শোন, প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠ। মনে আছে তোর জন্য ডিলা ডালা আলিফ লায়লার মতো পাজামা কিনে এনেছে? চোখ মুছে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে আছে। মেরি জান, স্টেলা, এখনই সময় প্রতিশোধ নেয়ার। স্টিভ ভাইয়াকে বিয়ে করে ফেল। বিয়ের পর তার যাবতীয় সব শপিং তুই করবি। সব কিছু ডাবল এক্সেল কিনে আনবি। ফর্মাল ড্রেস সব কটকটে কমলা কালারের কিনবি। ব্যাস, শেষ, খতম, টাটা, বাই বাই। তোর কল কেটে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। তার ভীষণ ঘুম পাচ্ছে। আনান এখনো বসে আছে, মাথা ঝাঁকিয়ে বুঝতে চেষ্টা করছে ভুল শুনেছে কিনা। না, সব ঠিকঠাক শুনেছে। 1 মিনিটের জন্য স্টিভকে কটকটে কমলা রঙের স্যুটে কল্পনা করে গা গুলিয়ে উঠলো আনানের। বিছানা ছেড়ে মোবাইল নিয়ে উঠে পড়লো। স্টিভকে এক্ষুনি বলবে ওইসব ড্রেস পরে আসলে চাকরি নট করে দেওয়া হবে। ক্যাথি রাজ মনে হচ্ছে পাগলে পাগল চেনে, কথাটা অতীব সত্য কথা। তা না হলে দূরের কথা শোনা মাত্র স্টেলা চোখ মুখে মুছে বিয়ে নিয়ে নাচানাচি করবে কেন? যে মেয়ে কাল থেকে বিয়ে করবে না বলে কেটে কেটে সাগর বানাচ্ছে, সে এখন নাচবে কেন? কেটে গেল একটা সপ্তাহ। এই 1 সপ্তাহ শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তোর যায়নি, এমন কোনো আবদার নেই যা আনান পূরণ করেনি। রোড সাইডে দাঁড়িয়ে ফুচকা খাওয়া কিংবা টং দোকানের চা, ভোরের সূর্যোদয় দেখা কিংবা মধ্যরাতে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটা, যা তোর এত বছরের কল্পনাও করেনি, তা একটা সপ্তাহে পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে হ্যাভেন এরিয়াতে গেছে কয়েকবার। সবাইকে ইনভাইট করা শেষ, তার সাথে বিয়ের শপিংটাও হয়ে গেছে। তোর বাকি সবার জন্য কেনাকাটা করলেও তোরের সব রকম কেনাকাটা আনার নিজ হাতে করেছে। ছোটবেলায় মায়ের কাছে লাল টুকটুকে বইয়ের কথা অনেক শুনেছে। সেই সুবাদে তোরের জন্য লাল টুকটুকে শাড়ি কিনেছে। যদিও তোরকে কখনো শাড়ি পরা দেখেনি, তাও বিয়ের উপযুক্ত ড্রেস হিসেবে শাড়িটাই আনানের বেশ পছন্দ। রিসেপশন বাদে অন্য সব অনুষ্ঠানের জন্য বেছে বেছে শাড়ি নিয়েছে। এর মধ্যে মনে মনে শাড়ি পরিহিতা তোরকে কতবার কল্পনা করেছে তার হিসেব নেই। গ্রীষ্মের শেষ, তাও সূর্যের প্রখরতা কমেনি। বর্ষাকাল শুরু হয়েছে সেই সপ্তাহখানেক আগে, এখনো বৃষ্টির দেখা নেই। চারদিক শুকিয়ে চৌচির হয়ে গেছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে চোখ খুলল তোর। মনে হচ্ছে পিঠ জ্বলে যাচ্ছে। হাতের বাঁধন আলগা করে উঠতে যেও উঠল না। রাতে জানলার একপাশ খুলে রেখেছিল, এখন রোদের আলো তার পিঠে এসে লাগছে। আনান ঘুমে বিভোর, এত নিশ্চিন্তে ঘুম বোধহয় কখনো যায়নি। তোর আনানের উপর থেকে হাত সরিয়ে নিল। ঘড়ির কাঁটা তখন বরাবর 8টায়। চারদিক থেকে মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। লাজুক হাসলো তুই। আজ তাদের হলুদের অনুষ্ঠান। ভাবতেই কেমন লজ্জা লাগছে তার। ঘুমে বিভোর লোকটার গালে হাত ছোঁয়াতে নিয়ে থামলো। তার চেহারার আদলটা গভীরভাবে অবলোকন করছে তোর। ভেবে পায় না এই মানুষটা তাকে এত ভালোবাসে কেন, কেন সবকিছু থেকে এতটা আগলে রাখে। আদৌ কি এত কিছু পাওয়ার যোগ্যতা তার আছে? নেই, এত কিছু পাওয়ার যোগ্যতা তার নেই। তো তাও কখনো যোগ্য অযোগ্যের মাপকাঠিতে তাকে মাপেনি। এত কমতি, এত দোষ, এত না পাওয়ার ভিড়ে কেন সে ভালোবাসবে? সবাই যখন দোষ খুঁজেছে তখনও সে ভালোবেসেছে, যখন ছাড়তে বলেছে তখনও সে আগলে রেখেছে, সবাই যখন হাল ছেড়েছে তখনও সে আঁকড়ে ধরেছে। এত এত প্রশ্নের উত্তরে চুপ করে থাকলেও তার চোখ যেন বলতো তবুও ভালোবাসি। পাওয়া না পাওয়ার ভিড় ঠেলে এই মেয়েটাকেই ভালোবাসি। এই মানুষটি কতটা ভালোবাসে তাকে, আদৌ কি এর পরিমাপ করা যাবে? এইসব প্রশ্নের উত্তর তুরের কাছে নেই। তুর জানে ভালোবাসা মাপতে নেই, কারণ খুঁজতে নেই। লম্বা শ্বাস টেনে আনানের চোখে ঠোঁটে হাত ছোঁয়ালো। কখনো চোখের পাতা ছুঁয়ে দেখছে, তো কখনো চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিচ্ছে। বিকেল হতেই পুরো বাড়ি মেহমানে গিজগিজ করছে। সুকনীরের প্রবীণ আর বাচ্চারা এসেছে। খ্রিস্টান পাড়ার অনেকেই এসেছে, যার মধ্যে ক্যাথি, স্টেলা আর ম্যাথিউর পরিবারের সবাই। বেস্ট 15-এর পরিবার এবং মাহেরের পরিবার, তার সাথে আনানের মেডিকেল কলেজের কিছু বন্ধু ও কলিগ। পুরো বাড়িটাতে আপনজনের মেলা বসেছে। মাহবুব হাসান, মাদার ক্রিস্টোফার মেহমানদের দেখে শুনে রাখছেন। মাজেদা খালা জ্যোতি নাস্তার ব্যাপারটা দেখছে। মাদার ক্রিস্টোফার আনানকে অনেকবার বলেছে বিয়েটা দুটো বাড়িতে সব রকম রীতিনীতি মিলিয়ে করতে। আনান রাজি না। দুটো বাড়ি মিলে অনুষ্ঠান মানেই তুর্কে ছাড়া দুটো দিন পার করা। তাই মাদার ক্রিস্টোফারকে সোজাসুজি বলে দিয়েছে, অনুষ্ঠান হবে ঠিক আছে, কিন্তু তোর এখানেই থাকবে, ওকে ছাড়া আমার চলবে না।
মাহবুব সাহেব ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আফসোস করতে করতে চলে গেলেন। এত শক্ত করে নির্লজ্জের মতো কথা বলতে তিনি শুধু তার ছেলেকেই দেখছে। আনানের উত্তরে মাদার ক্রিস্টোফার নিজেই চুপসে গেছে। প্রায় সন্ধ্যে 7টা। সবাই সবার জন্য বরাদ্দ করা রুম আর বরাদ্দ ড্রেস নিয়ে তৈরি হতে চলে গেছে। বউ না সাজানো হলে হলুদ লাগাবে কাকে, সেই খেয়াল কারণেই সবাই সবার সাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ি হাতে বসে আছে তুর। শাড়িটা পুরো ফ্লোর ছুঁড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকবার পেঁচিয়ে দেখেছে, কোনোভাবেই কিচ্ছু হচ্ছে না। কেউ আসছেও না যে তাকে সাহায্য চাইবে তার থেকে। জীবনে শাড়ি পরিয়ে তা অনেক মহিলাকে দেখলেও কখনো নিচে পড়েনি। আজ এমন এক অবস্থা, শাড়ি ছাড়া উপায়ও নেই। রাগ হলো তুরে। দুনিয়াতে এত এত ড্রেস থাকতে শাড়ি কেন? এক কথায় সবার জোড়াজোড়িতে তৈরি হওয়ার উদ্দেশ্যে রুমে ঢুকলো আনান। তুর শাড়ি হাতে বিড়বিড়িয়ে চলেছে। তুরকে এইভাবে বসে থাকতে দেখে দ্রুত পায়ে তুরের কাছে এসে দাঁড়ালো আনান। কি ব্যাপার, শাড়ি হাতে বসে আছো কেন? তুর মুচকে এসে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠে, আপনার অপেক্ষায় ছিলাম। আমি পাঞ্জাবি আর আপনি শাড়ি পরবেন, বেশ লাগবে। আপনাকে শাড়ি পরাবো বলেই এভাবে বসে আছি। আসুন আসুন, সোজা হয়ে দাঁড়ান। তুরের কথায় শুকনো ঢোক গিলে বলে, রাখছো কেন? কি সমস্যা সেটা না বললে বুঝবো কিভাবে? সমস্যা এই, আপনি কখন আমাকে শাড়ি পরতে দেখেছেন? আমার আশপাশের কাউকে দেখেছেন? কোন আক্কেলে শাড়ি দিয়ে গেছেন? আমি পরতে পারি? আপনার হলুদ আপনি লাগান, আমি যাব না। তুরের রেগে যাওয়াটা স্বাভাবিক। আসলেই তো তুই শাড়ি পরতে জানে না। এই ব্যাপারটা আনান প্রায় ভুলেই বসেছে। ওকে ওকে, রাগ করতে হবে না, তুমি বাকি সব পরে আসো, আমি আম্মাকে পাঠাচ্ছি। আম্মা শাড়ি পরতে পারে না, পরাতেও পারে না। কি বলছো? পারে না মানে? আনানের কথায় তুরের রাগ বাড়লো বই কমলো না। একজন ব্রিটেনি নারী যে কিনা সবসময় হ্যাবিট পরে থাকে, সে কিভাবে শাড়ি পরাবে? বাংলা বলতে লিখতে পারে, এটাই তো অনেক। সে আবার 12 হাতের শাড়ি পরা জানবে, এমনটা তো জরুরি নয়। পারে না মানে পারে না। তিনি কখনো পরেনি, সব সময় হ্যাবিট পরে থাকেন। তুরের কাট গলায় বলা কথাগুলো শুনে আনান জোরপূর্বক মুচকি হেসে বলল, তাহলে আমি পরিয়ে দিই। রাগে চোখে অবাকতার রেশ। আপনি শাড়ি পরাতে পারেন? চেষ্টা করতে দোষ কি? যাও তুমি চেঞ্জ করে আসো। তোর ব্লাউজ হাতে নিয়ে নেড়ে 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 আর চোখে তাকালো। আনান ভ্রুজোড়া গুটিয়ে বলল, এত লজ্জা পেতে হবে না, বড় হই তোমার। তাছাড়া যখন অসুস্থ ছিলে তখন আমি গোসল। তোর চোখ জোড়া মার্বেলের মতো করে দু হাতে কান চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটলো। এদিকে আনান মুখে হাত দিয়ে চাপা হাসছে। এত লজ্জা কই রাখে এই মেয়ে? মুহূর্তে লাল টুকটুকে হয়ে গেছে। তুরকে রেখে রুম ছেড়ে বের হলো আনান। উদ্দেশ্য কোনো শাড়ি পরিহিতা নারীকে তুলে আনা। মাহের বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে। তার সামনে শাড়ি পরিহিতা এক সুন্দরীর ললনা দাঁড়িয়ে। তার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে চলেছে মাহের। মনে হচ্ছে দুপাটি দাঁত ঢেকে রাখা দুষ্কর হচ্ছে। আনান মেয়েটাকে দেখা মাত্র চিনে ফেললো। এই সে মেয়ে যার প্রেমে বন্ধু 1 বছর মজনু হয়ে ঘুরছে। দেরি না করে সোজা মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, রেবা, তুমি শাড়ি পরাতে পারো? 8 পৌরে শাড়ি। মায়ের বুঝতে পারছে না কি হচ্ছে। আনানকে রেবা খুব ভালো করে চেনে, এর আগে 2বার দেখা হয়েছে। রেবা স্বভাব সুলভ মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। মাহের আনানের হাত টেনে ধরে। এই কথায় কথায় যাচ্ছি, তোর শাড়ি পরা কি আছে? তাছাড়া ওই কেন তোকে শাড়ি পরাবে? চল, দরকার হলে আমি পরিয়ে দিব। আনান ভেবে পায় না কোন কুক্ষণে এই ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। শারীরিকভাবে সুস্থ দেখালেও ভেতরে ভেতরে এর মাথার কোনো তারটা যে ছিঁড়া আছে সে কেউ বলতে পারবে না। এমনকি কোনো নিউরোলজিস্টও না। আনান রেবাকে উদ্দেশ্য করে বলল, কিভাবে ম্যানেজ করো একে? রেবা মাথা নিচু করে হাসলো। সময় আছে, এর মতো টেকনিক্যাল সমস্যাকে বাদ দিয়ে ভালো ছেলে দেখো। না জানি মাথার কোন জায়গায় সমস্যা। আর হ্যাঁ, আমার কোম্পানির অটিজম সিইও আপনাকেই বলছি, শাড়ি আমি নয় বরং তুর পড়বে। রেবা আসো। মায়ের মুখ ভার করে দাঁড়িয়ে আছে। রেবা পেছনে ফিরে হাসলো। এই বোকা বোকা কথা বলা ছেলেটাকে তার বেশ পছন্দ। তুরকে নিয়ে অনেক গল্প শুনেছে রেবা, আজ নিজেকে নিজের চোখে দেখছে। মাথায় হিজাব, গায়ে বড় ওড়না পেঁচিয়ে জুবুথুবু হয়ে বসে আছে। মনে হচ্ছে একটু বেশিই লজ্জা পাচ্ছে। আনান্তুরের দিকে তাকিয়ে হাসছে। কেমন কাচুমাচু করছে তোর। রেবা, ওকে শুধু শাড়িটা পরিয়ে দাও। তোর তড়িঘড়ি করে বলল, সাজিয়ে দেবে কে? আমি সাজতে পারি না। তুমি এমনিতেই সুন্দর, বেশি সাজার দরকার নেই। কাঁচা ফুলের গহনা, তার সাথে একটু লিপস্টিক। আনান বেরিয়ে যাওয়ার পর রেবা দরজা বন্ধ করতে করতে বলল। তোর মাথা নুইয়ে মুচকে হাসলো। একটু নয়, বরং বেশি বেশি ভালোবাসে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
আনানার দেখা পেলেও তোর এখনো আসেনি। তার সাথে জ্যোতি, ক্যাথি, স্টেলা, রেবা, এমনই বেস্ট 15-এর মধ্যে যাদের বিয়ে হয়েছে তাদের বউ আসেনি। আনান ভেবে পায় না সবগুলো মেয়ে মিলে কি খিচুড়ি পাকাচ্ছে। কিছু সময় পর একে একে বেরিয়ে এলো সবাই। সবার মাঝে তোর মধ্যমণি, কাঁচা হলুদের মাঝে শুধু তোর বাসন্তী। বেচারি হাঁটছে কম, থামছে বেশি। এ প্রথম তোরকে শাড়িতে দেখছে। তার চোখ জোড়া স্থির। রোজকার পোশাকে কিশোরী ভাব থাকলেও আজ যেন পূর্ণ নারী লাগছে। লোকে ঠিকই বলে শাড়িতেই নারী, যার দরুন আনানের আদরিনী আজ মায়াবতী। লোকে বলে যে যাকে ভালোবাসে তার চোখে সে সবচেয়ে বেশি সুন্দর। নবাব ও আকিটাকি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যোতিকে দেখার পর গার্ডদের কি কমান্ড করবে সেটাই ভুলে গেছে। ম্যাথিউ হা করে ক্যাথিকে দেখছে। স্টিভের ব্রুজোরা গুটানো স্টেলাকে তার কল্পনা মনে হচ্ছে, এক সুন্দর কল্পনা। ব্যক্তিভেদে রং ভিন্ন হলেও ভালোবাসা সুন্দর। সব রঙেই সব পরিস্থিতিতে ভালোবাসা সুন্দর। দূরে চলার অসুবিধা দেখে এগিয়ে গেল আনান। হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে পেতে রাখা আসনে বসলো। মাদার ক্রিস্টোফার চোখ ভরে দেখছে দুজনকে। মাতৃ চোখ সন্তানের সুখ দেখে ভিজলো। আলগোছে চোখ মুছে মেয়ে শিউরে বসে হলুদ ছোঁয়ালেন। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 1টা। তুরের দুহাতে দু পায়ে মেহেদি দিচ্ছে দুজন। অন্যরাও মেহেদি দিতে ব্যস্ত। এদিকে তুর পারছে না দৌড়ে পালাতে। ঘুম ঘুম চোখে চারদিকে তাকিয়ে আনানকে খুঁজছে। কিপটামোর বিয়েটাই ভালো ছিল। এইখানে সংসেজে রং লাগাতে লাগাতে সে মরেই যাচ্ছে। মেহেদি দিতে দিতে মেহেদি আর্টিস্টদের কাঁধে ঘুমালো তুর। মাদার ক্রিস্টোফার কপাল চাপড়াতে চাপড়াতে আনানকে ডেকে আনলো। ঘুম কাতুরে মেয়ে একদিন জেগে থাকা তার সম্ভব হচ্ছে না। না জানি বাচ্চা কাচ্চা হলে কি দশা হবে। শাশুড়ির ডাকে ছুটলো আনান। ঘড়ির কাঁটার সাথে তুরের অবস্থার গতিবেগ দারুণ মিল। ঘড়ির সময় থামানোর সাধ্য কারণেই, তেমনি এই সময় তুরকে জাগিয়ে রাখার সাধ্য কারণেই। মাটিতে ফেলে রাখলেও সেখানে পড়ে পড়ে ঘুমাবে। 1:30 অব্দি জেগেছিল, এতেই অনেক। আনান ভেবেছিল 12টা অব্দিও টিকবে না। বিনা বাক্যে তুরকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। যা দেখে পেছন থেকে সবাই হৈ হৈ করে উঠলো। আনান জানে পেছনে ফিরলে ফেসে যাবে। বন্ধুমহল তার চেনা। বইয়ের প্রতি এত ভালোবাসা তার স্বভাবের উল্টো ছিল। সবার হজম হতে সময় লাগবে। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও তুর ব্যস্ত মেহেদি নিয়ে। সকাল থেকে মেহেদি রাঙা হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আগে কয়েকবার মেহেদি পড়েছিল ঠিকই। ঈদের সময় আবদারে আম্মা পরিয়ে দিয়েছিল। তবে দু হাতের তালুতে দুটো চাঁদ, ব্যাস এটুকুই। আগে কখনো এত সুন্দর করে মেহেদি দেয়নি তোর। সকাল থেকে হাত পা কয়েক শতবার দেখেছে, হিসেব নেই। তার সাথে হাতের তালুতে আনানের নাম দেখে মুচকি মুচকি হাসছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে আনান। তার সাথে ব্যক্তিগত রমণীকে আর চোখে অবলোকন করছে। তুরকে তৈরি করতে পার্লার থেকে দুজন মহিলা আসবে। তাদের দেরি হলেও তুরকে দেখে মনে হচ্ছে না তার সমস্যা হচ্ছে, বরং সে তার মেহেদি রাঙা হাত পা নিয়ে ব্যস্ত। আনান জানতো না মেহেদি তুরের এত পছন্দ। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে গা ছড়িয়ে আছে। লাজুক হাসিতে গালের দুপাশে একটু বেশি লাল হয়ে আছে। তার সাথে এইটুকু রোদ কোলে এসে পড়েছে, যার দরুন আরো বেশি স্নিগ্ধ লাগছে তুরকে। এই মুহূর্তটা ক্যামেরাবন্দি না করলেই নয়। এর মধ্যে প্রায় 10-15টা ছবি ক্যামেরাবন্দি করে ফেললো আনান। কয়েক হাজার ক্যামেরাবন্দি মুহূর্তের সাথে এই মুহূর্তটাও যোগ হয়েছে, যা একান্ত ব্যক্তিগত মুহূর্তের মধ্যে একটা। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তুর। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। নিজের কাছে নিজেকে অদ্ভুত সুন্দর লাগছে। পরনে লাল টকটকে বেনারসি শাড়ি, তার সাথে মিলিয়ে হিজাব বাঁধা। পার্লারের মহিলা দুটোকে বার কয়েক বলা হয়েছে মেকআপের ছিটে ফোটাও যেন তুরকে না দেওয়া হয়। সেই সুবাদে শুধুমাত্র চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দেওয়া। শাড়ির সঙ্গে মিলিয়ে কুন্দনের গহনা কিনেছিল আনান, সেটাই পরানো হয়েছে তুরকে। বউ বউ সাজটাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য লাল রঙের ওড়নাটাই যথেষ্ট ছিল। লাল রঙের ওড়নাটার মাঝে সোনালি সুতোর কাজ। সবচেয়ে সুন্দর তার মাঝখানে কুইন লেখাটা। তুর ঘুরে ঘুরে নিজেকে দেখছে। নিজের কাছে নিজেকে অসম্ভব সুন্দর লাগছে। বউ সাজলে বুঝি এমনই সুন্দর লাগে, জানা নেই তুরের। অন্যদিকে আনান তৈরি করছে তার বন্ধুমহল আর বেস্ট 15। তৈরি করার মতো কিছু নেই, তাও সবাই একসাথে রুমে ঢুকে পড়েছে। যদিও বেচারাকে তৈরি করছে কম, খোটা দিচ্ছে বেশি। এমন একটা সময়ে সবগুলো তার উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদের মান অবধি করা যাচ্ছে না। শেষে ছাড়া পেয়ে হাতে 101টা গোলাপের তোড়া নিয়ে রুমের দিকে ছুটলো। বউটাও তৈরি হয়েছে অনেকক্ষণ, বর হয়ে তারই এত দেরি। ব্যাপারটা অপমানজনক। দরজা ঠেলে রুমে ঢুকলো আনান। তড়িঘড়ি করে দরজা বন্ধ করে লম্বা শ্বাস টেনে সোজা হয়ে দাঁড়ালো। বিচ্ছু বাহিনীর বিশ্বাস নেই বিরক্ত করার জন্য রুমটা দখল করে নিবে। এই মুহূর্তে কোনো প্রকার রিস্ক নিতে চায় না সে। আনান হড়বড়িয়ে রুমে ঢুকতে দেখে ঘুরে দাঁড়ালো তুর। গায়ে ধূসর সাদা রঙের শেরওয়ানি জড়ানো, যার মধ্যে খুব সূক্ষ্ম সোনালি সুতোর কাজ।
শেরওয়ানিটা বেশ মানিয়েছে তাকে। তুর স্থির চোখে তাকিয়ে আছে, আনানকে স্নিগ্ধ লাগছে খুব। অন্যদিকে তুরকে প্রথম খেয়াল না করলেও পরক্ষণে ব্যস্ত চোখ জোড়া ঠিকই খুঁজে নিল তাকে। নিষ্পলক তাকিয়ে থেকে পেছন ফিরে চোখ বুজে মুচকি হাসলো। মনে মনে কতবার যে মাশাল্লাহ বলেছে তার হিসেব নেই। বউ সাজটা বোধহয় এই জন্যই জরুরি, যাতে করে বর তার বউকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে পারে। মুহূর্তেই আনানের মনে হলো বিয়ে যেভাবেই হোক না